পক্ষে কাজ করতে চায় তাদের দল। আমরা যদি এই সুন্দর একটা সংস্কার, বিচার এবং দেশের একটা সার্বিক পরিস্থিতির পর একটা সুন্দর নির্বাচনে যদি আমরা যেতে পারি, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশ একটা নতুন অধ্যায়ে প্রবেশ করবে এবং সেটা আমাদের জন্য একটা সুন্দর স্বপ্ন এবং সফল বয়ে আনবে। প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচন হলে পলাতক স্বৈরাচার পুনর্বাসনের সুযোগ পাবে। তারা দুর্নীতি ও অবৈধ অর্থ নিয়ে সুযোগের অপেক্ষায় আছে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়াও সম্প্রতি সুকৌশলে রাজনৈতিক দলগুলোর নির্বাচনের দাবিকে অপরাধ হিসেবে বিবেচনা করা হচ্ছে উল্লেখ করে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারেক রহমান। 3 বার অবৈধ সরকার গঠন করে বাংলাদেশের গণতান্ত্রিক জনগণ আর জানতে চায় সংবিধান লঙ্ঘনের দায় অভিযুক্তদের আগামী দিনের রাজনীতিতে অপ্রাসঙ্গিক করে দিতে অন্তর্বর্তীকালীন সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে বা নিয়েছে। সারা দেশে পলাতক স্বৈরাচারের দোষরা পুনর্বাসিত হওয়ার সুযোগের অপেক্ষা। স্থানীয় নির্বাচন পলাতক স্বৈরাচারের জন্য পুনর্বাসিত হওয়ার একটি সুবর্ণ সুযোগ। এর আগে সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি আয়োজন করে এবি পার্টির নেতাকর্মীরা। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। জামিন বাতিল ও আইনজীবী আলিফ হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ নিয়ে আমরা আরও বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। চলে যাচ্ছি তার কাছে। মাহফুজ, বিক্ষোভ মিছিল থেকে কি কি দাবি জানানো হচ্ছে বিস্তারিত জানাবেন আমাদের। তন্ময়, আসলে আমরা এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের প্রেস ক্লাবে। একটু আগেই বিক্ষোভ মিছিলটি চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা শাহ জামে মসজিদ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মূলত এই প্রেস ক্লাবে সেই সমাবেশে মিলিত হয়েছে। আমরা এখানে আসলে দেখতে পাচ্ছি যে ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের যে জামিন দিয়েছে হাইকোর্ট, সেই জামিন বাতিল সহ তার ফাঁসি দাবি, একই সাথে আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশটি হচ্ছে। এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কথা বলছেন এবং মিছিলে তারা স্লোগানে এই চিন্ময় কৃষ্ণের যে জামিন দেওয়া হয়েছে সেটি বাতিল করার কথা বলছেন এবং একই সাথে তাকে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দণ্ডে দণ্ডিত করার তারা কথা বলছেন। মূলত সে রাষ্ট্রদ্রোহী কাজ করেছে এবং তারা বলছেন যে রাষ্ট্রদ্রোহী তাকে কিভাবে রাষ্ট্র জামিন দেয়। একই সাথে তারা বলছেন যে তার জামিনের ইস্যুকে কেন্দ্র করে গেল বছরের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে আইনজীবী আলিফকে কুপিয়ে এবং পিটিয়ে হত্যা করা হয়। সেই হত্যার বিচার এখনো হয়নি। সেই জায়গাতে কিভাবে তারা আশঙ্কা বলছেন যে এরকম একজন খুনির হুকুমদাতা হিসেবে তাকে দাবি করছেন এখানকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। কিভাবে তাকে আসলে জামিন দিয়েছে এটি তারা প্রশ্ন তুলেছেন এবং যারা এই জামিনের সাথে সংযুক্ত আছেন তাদের বিচার কার্য নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলেছেন। এমন অবস্থায় আসলে এই ইসকনের বহিষ্কৃত এই নেতাকে জামিন বাতিল করা, পাশাপাশি তাকে আইনের সর্বোচ্চ যে শাস্তি ফাঁসি সেটি নিশ্চিত করার দাবি জানাচ্ছেন এবং আলিফ হত্যাকাণ্ডের যে বিচার সেটি যেন দ্রুত সম্পন্ন করা হয় সেই দাবি কিন্তু এখান থেকে তোলা হচ্ছে। আপনাকে বলে রাখি যে গেল বছরের ২৫ নভেম্বর মূলত চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহী মামলায় ঢাকা থেকে গ্রেফতার করে চট্টগ্রাম আদালতে নিয়ে আসা হয়। এর পরের দিন অর্থাৎ ২৬ নভেম্বরে চট্টগ্রাম আদালতে আমরা দেখেছি যে তার জামিনের আবেদন করা হয়েছিল। সেই জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছিল চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। সেই জায়গাতে তার এই ইস্যুকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণের আইনজীবী এবং তার অনুসারীদের সাথে চট্টগ্রাম কোর্টের আইনজীবীদের মধ্যে এবং পুলিশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে ধাওয়ার ঘটনা ঘটছে, ভাঙচুর হয়, গাড়ি ভাঙচুর করা হয় এবং আদালতের বাইরে আইনজীবী আলিফকে কুপিয়ে এবং পিটিয়ে হত্যা করা হয়। এরপর আমরা দেখেছি মামলা হয়েছে, এখন সেই মামলাটি চলমান রয়েছে। এমন অবস্থায় আসলে চিন্ময় কৃষ্ণের জামিন দেওয়াকে তারা খুব আশঙ্কা করছেন এবং এখানে একটা দূরভিসন্ধি এবং ভারতের আধিপত্যবাদ বিস্তার করছে কিনা সেই বিষয়টি তারা এখানে প্রশ্ন তুলেছে। তো সবকিছু মিলিয়ে আমার কাছে এ ছিল চিন্ময় কৃষ্ণের জামিনের ইস্যুতে যে বিক্ষোভ সমাবেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তার সবশেষ।
চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী কাজী মাহফুজ। 5 আগস্ট পরবর্তী সময়ে সরকারের ভুয়া তথ্য ও গুজবের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে, যা আগামী নির্বাচন ঘিরে আরও বাড়তে পারে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, সেলফ সেন্সরশিপের বলি হয়েছেন চাকরিচ্যুত 3 সাংবাদিক। জানান, আগামী সপ্তাহে উপদেষ্টা পরিষদের সভায় পাশ হতে পারে সাইবার সুরক্ষা অধ্যাদেশ। বিস্তারিত প্রতিবেদনে। চট্টগ্রাম প্রেস ক্লাবে জুলাই বিপ্লব পরবর্তী গণমাধ্যমের চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভা, যেখানে মতামত তুলে ধরেন শিক্ষক, সাংবাদিক, গবেষক, ছাত্রনেতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, আগামী সপ্তাহে উপদেষ্টা পরিষদে অনুমোদন হবে সাইবার সুরক্ষা অধ্যাদেশ। অভিযোগ করেন, সরকারের উদারতার সুযোগে অনেক মূলধারার গণমাধ্যমও অপপ্রচার চালাচ্ছে, যা কখনো শালীনতার মাত্রা ছাড়াচ্ছে। এছাড়া সাম্প্রতিক সময়ে সাংবাদিকরা সেলফ সেন্সরশিপের বলি হয়েছেন বলেও দাবি তার। সাম্প্রতিক একটি ঘটনায় আপনারা দেখেছেন, 3টি পৃথক টেলিভিশন চ্যানেলে 3 জন সাংবাদিক চাকরিচ্যুত হয়েছেন। একটি চ্যানেল অল্প সময়ের জন্য তাদের সংবাদ প্রচার বন্ধ রেখেছে, যদিও কোনো চ্যানেলই এসবের আনুষ্ঠানিক কোনো কারণ জানায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে এ ঘটনায় সরকারকে দায়ী করে বক্তব্য দিয়েছেন। আমরা মনে করি এ ধরনের ঘটনায় সরকারকে দায়ী করে বক্তব্য দেওয়া অনভিপ্রেত। সংবাদ সম্মেলনের পর সরকার এ ঘটনায় কোনো প্রতিক্রিয়া দেখায়নি। তবুও সরকারের উপর দায় চাপিয়ে অনেকে পরোক্ষভাবে চ্যানেলগুলোর অন্যায় চাকরিচ্যুতকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করেছেন, যেটা আমরা মনে করি অনাকাঙ্ক্ষিত। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে যেসব সাংবাদিক জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার বিপরীতে দাঁড়িয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমাদের সমাজে অনেক মানুষ যারা আসলে ওই সময়ের সহযোগী ছিল অথবা চুপ ছিল, তারা কিন্তু নানাভাবে আমাদের এই সময় আবার সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করছে। এই ব্যাপারেও যদি সতর্ক না থাকেন, তাহলে কিন্তু আপনি ঘরের মধ্যেই যদি আপনি কোনো বিস্ফোরণ ঢুকিয়ে রাখেন, তাহলে এখান থেকে বাঁচা কিন্তু আমাদের জন্য খুবই কঠিন হবে। আমাদের গণমাধ্যমের জন্য আজকে সবচেয়ে বেশি সংকট বা যে বেশি জরুরি, সেটা হলো যে আস্থার সংকটই তৈরি হয়েছে, সেই সংকট থেকে দূর করে গণমাধ্যমের প্রতি জনগণের আস্থাটা ফিরিয়ে আনা। আর এই ফিরিয়ে আনতে হলে আমাদেরকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে হবে, আমাদেরকে সাদাকে সাদা। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, 5 আগস্ট পরবর্তী সময়ে ভুয়া তথ্য ও গুজবের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে সরকারকে। ভারত ও আওয়ামী লীগ মিলে এগুলো করছে। আগামী নির্বাচনকে সামনে রেখে এই অপপ্রচার আরও বাড়তে পারে বলেও জানান শফিকুল আলম। পোস্ট জুলাইয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জের শিকার হয়েছি হচ্ছে এই অপতথ্য নিয়ে, এবং এটার সাথে 2টা ফোর্স। একটা হচ্ছে যে ইন্ডিয়ান মিডিয়া একটা বড় রকমের অপতথ্যর সোর্স, আর একটা হচ্ছে আওয়ামী লীগের লোকরা। এরা সব এক হয়েছে এবং এদের তো অনেক টাকা, তারা মিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে তারা বসে আছে, তারা প্রতিদিন একটার পর একটা দিচ্ছে। এবং এছাড়াও জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের ইতিহাসে সাংবাদিকরা সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে বলে দাবি করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজৈন সীমান্ত থেকে 2 বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ। এর জেরে 2 ভারতীয় নাগরিককে ধরে এনেছে গ্রামবাসী। স্থানীয়রা জানায়, বিরলের ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তে ধান কাটছিলেন মাসুদ ও এনামুল নামের 2 কৃষক। বেলা 12টার দিকে 320 মেইন পিলারের সাব পিলার 9 ও 10 এর মাঝামাঝি থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ। এতে ক্ষিপ্ত হয়ে অবিনাশ টুডু ও ফিলিপ সারের নামে 2 ভারতীয় নাগরিককে ধরে আনে গ্রামবাসী। শেষ খবর পাওয়া পর্যন্ত 2 দেশের নাগরিকদের বিনিময়ে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। হজযাত্রায় চতুর্থ দিনে এখনও ভিসা পাননি 14,349 জন। ভিসা জটিলতায় আটকে আছে 13 জনের হজযাত্রা। ভিসা হলেও টিকিট প্রাপ্তিতে বিপাকে পড়েছে এজেন্সিগুলো। তবে কর্তৃপক্ষ বলছে, ভিসা জটিলতায় কোনো হজযাত্রী ফ্লাইট মিস করলে টিকিট রি ইস্যুতে অতিরিক্ত চার্জ দিতে হবে না। বিস্তারিত জানাবেন ওমর ফারুক। হজ গমনে ইচ্ছুক হাজিদের চোখে আনন্দের ছাপ। পূরণ হতে যাচ্ছে মক্কা মদিনায় যাবার স্বপ্ন। এতটাই আবেগ উপরত যেন বলার রাখে না আর কি। আমাকে তুমি ডাকছো, আল্লাহ আমি তোমার এখানে হাজির হয়ে গেছি, এর থেকে আনন্দ আর কিছু না। সার্বিক বিষয় নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন তারা। তবে রিয়ালের দাম বৃদ্ধি নিয়ে অভিযোগ করেন কেউ কেউ। বলেন, সরকারের এ বিষয়ে নজরদারি বাড়ানো উচিত।
এই 3 বিমানের লাইন একত্রিত হয়ে সেগুলো এনারা যারা কাজ দিচ্ছেন তেনারাও ঠিকমতো করতে পারছেন না, হাজিরা ভোগান্তির মধ্যে। সৌদি আরবের রিয়ালের দামটা বাড়ায় দেয়, তাতে বাংলাদেশ সরকার সৌদি রিয়ালটা যাতে না বাড়ায় সেই ব্যবস্থা যেন গ্রহণ করে। এদিকে এখনও ভিসা হয়নি 14,349 জন হজযাত্রীর। এ ব্যাপারে কাজ করছে ধর্ম মন্ত্রণালয়। জানিয়েছে ভিসা জটিলতায় টিকিট রিইস্যুতে বাড়তি অর্থ লাগবে না যাত্রীদের। কারো নির্ধারিত সময়ে ফ্লাইটে যেতে না পারেন, তাহলে তার যে পুনরায় যে টিকিট রিইস্যু করা হবে সেখানে যেন তার কাছ থেকে অতিরিক্ত কোনো চার্জ গ্রহণ না করা হয়। গত 3 দিনে ভিসা জটিলতায় আটকে থাকা 5 জন হজযাত্রী ইতিমধ্যে দেশ ছেড়েছেন। বাকি 13 জনের ভিসা জটিলতা সমাধানে কাজ করছে ধর্ম মন্ত্রণালয়। কিছু এখনও আনঅ্যাসাইন্ডের পরিমাণ বেশি রয়েছে। আমরা আশা করছি যে এটি নিশ্চয়ই এর সময়ের সাথে সাথে এই যে অ্যাসাইন্ডের পরিমাণও বেড়ে যাবে এবং এখন পর্যন্ত কোনো ফ্লাইট আসলে ওই অর্থে যে খুব বেশি সিট ফাঁকা গিয়েছে সেরকম কিন্তু আমরা জানি না। চতুর্থ দিন শেষে 43টি ফ্লাইটে ঢাকা ছাড়বেন 14,666 জন। মক্কা পৌঁছেছেন 10,191 জন। ওমর ফারুক, এখন ঢাকা। টানা 3 দিনের সরকারি ছুটিতে ক্রেতা কম রাজধানীর বাজারগুলোতে। গ্রীষ্মকালীন সবজির বাজার কিছুটা স্থিতিশীল হলেও শীতকালীন সবজির দাম বেশি রয়েছে। আর নতুন ধান ওঠায় চালের দাম কিছুটা কমতে শুরু করছে বলে দাবি ব্যবসায়ীদের। আর ক্রেতারা বলছেন মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে আনতে বাজারে তদারকি বৃদ্ধি করতে হবে। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সিউল আহমেদ। মে দিবস বৃহস্পতিবার সরকারি ছুটি, তার সাথে যোগ হয়েছে সাপ্তাহিক ছুটির আরও 2 দিন। এই টানা 3 দিনের ছুটিতে রাজধানীর বাজারে ক্রেতা সংকট। শীতকাল শেষ হয়েছে, তবে বাজারে এখনও রয়েছে শীতের কিছু সবজি যার দাম চড়া। মাঝারি সাইজের ফুলকপি বিক্রি হচ্ছে পিস প্রতি 60 টাকা, আর বাঁধাকপির দাম 70 টাকা। গত সপ্তাহেও দাম ছিল 55 থেকে 60 টাকা পিস। এদিকে ক্রেতাদের দাবি বাজারে গ্রীষ্মকালীন সবজির দাম কমেছে, তবে বেড়েছে শসা আর ধনেপাতার দাম। আমদানি বেশি, মালের সিজন, আমদানি বেশি আর দাম একটু কম। এগুলো আসতে এখন এই বৃষ্টি হয় না, এখন যে বৃষ্টি সমস্যা নেই, বৃষ্টি মাল আমদানি হয়, বেশি বৃষ্টি হলে মাল নষ্ট হয়। রমজান মাসে মালের দাম কম ছিল, ঈদের আগে মালের দাম কম ছিল। এদিকে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় মশলা জাতীয় সবজির দাম তুলনামূলকভাবে কম। বিক্রেতারা বলছেন যে পেঁয়াজ গত বছর বিক্রি হয়েছে 130 থেকে 150 টাকা কেজিতে, এবছর এই একই সময় একই পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকায়। আর রসুন প্রকারভেদে 100 থেকে 110 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে আলুর বাজারে স্বস্তি আছে, বাজার ভেদে কেজি প্রতি বিক্রি হচ্ছে 16 থেকে 20 টাকায়। এই বাজারে বাজার করতে এসে খুশি ক্রেতারা। না, অবশ্যই গতবারের চাইতে তো এবারের প্রাইস কম। সবজির বাজার আগে যেরকম ছিল তার চাইতে তো কম। গত বছরের অনুযায়ী এবছরে আলু পেঁয়াজ দাম পুরাই সস্তা, অর্ধেকের অর্ধেক। বাজার মনিটরিং দরকার আছে, আর সরবরাহ বাড়াতে হবে। বাজারে উঠতে শুরু করেছে নতুন ধান, আর এর প্রভাব পড়তে শুরু করেছে চালের বাজারে। টানা কয়েকদিন দাম বৃদ্ধি থাকলেও কমতে শুরু করেছে চালের দাম। বিক্রেতারা বলছেন নতুন ধান মিলে উঠলেই আরও কমে যাবে চালের দাম। নতুন চাল ঠিক আছে এখন আসছে বাজারে, কিন্তু দামটা বেশি কমাইতেছে না, আস্তে আস্তে ধীরে ধীরে। আজকে ভালো করে ফোন দিছি, আমি 50 কেজি কত MB 28 29 টাকা, আমি কম আসেনি, পরে 50 টাকা কম রাখছি। কালকে কিন্তু ওই কথা বলছি, কমে নাই। চাল তো আগে একটু কমতেছে, কারণ হলো বড় মৌসুমতে কম, তো আশা করি আরো কমার সম্ভাবনা আছে। এদিকে বাজারে আমিষ বিক্রি হচ্ছে আগের দামেই। খাসির মাংস কেজি প্রতি 1300 টাকা, আর গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 780 টাকা কেজি দরে। তবে ব্রয়লার মুরগির মাংসের দাম বেড়েছে কেজি প্রতি 10 থেকে 20 টাকা। আর লাল ডিমের দাম ডজন প্রতি 5 টাকা বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে 125 টাকা ডজন। আসলে বাজার মার্জিন করা উচিত। বরাবরই মধ্যবিত্তরা সবথেকে ক্ষতিগ্রস্ত এখন, যেমন সবথেকে অবস্থা খারাপ হলো মধ্যবিত্তদের। যেগুলো কিনছে এগুলো স্টেবল মনে হচ্ছে বর্তমানে যেটা কিনছে। আমি টমেটো কিনলাম, শাক কিনলাম, তারপর কাঁচা আম কিনলাম। কাঁচা আম তো আগে ছিল 130 টাকা কেজি, এখন শুধু 30 টাকা কিনলাম। তেলের দামটা বেশি লাগতেছে, আর মুরগির দামও অনেক, মোটামুটি সব মিলাই দিলে আমি যা দেখতেছি সবই বাড়তি লাগতেছে। সরকারি পর্যায়ে চলা কৃষি বাজারগুলোকে আরও সক্রিয় করার আহ্বান জানান ক্রেতারা। সিউল আহমেদ, এখন ঢাকা।
চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে এবার স্বেচ্ছাশ্রমে খাল খনন করছে বিএনপি। শুক্রবার দুপুরে নগরের 10 নম্বর উত্তর কাটরলি ওয়ার্ডে নাজির খাল ও কালের ছড়া খাল খনন কার্যক্রম উদ্বোধন করেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দলীয় অর্থায়নে স্থানীয় 700 নেতাকর্মী এই খাল খননে আগামী 1 মাস কাজ করবেন। এই কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন সিটি মেয়র ফয়সাল করিমের প্রতিবেদন। কাগজে কলমে চট্টগ্রাম নগরে খালের সংখ্যা 57, তবে ক্রমাগত দখল দূষণে এখন 36টি খালের অস্তিত্ব পাওয়া যায়, যেগুলো খনন ও সংস্কারে চলছে প্রায় 14,500 কোটি টাকার 4 প্রকল্প, যার মধ্যে প্রায় 8,500 কোটি টাকা খরচ হয়ে গেলেও তেমন কোনো সুফল পায়নি নগরবাসী। এ অবস্থায় প্রকল্পের বাইরে থাকা বা আবর্জনার ভাগারে পরিণত হওয়া বিভিন্ন খাল খননে সেবা সংস্থার সহযোগী হিসেবে এগিয়ে আসছে রাজনৈতিক দলগুলো। শুক্রবার নগরের কাট্টলিতে মৃতপ্রায় নাজির খাল ও কালির ছড়া খালে স্বেচ্ছাশ্রমে খনন কাজের উদ্বোধন করে বিএনপি। 1 মাসের এই কার্যক্রমে অংশ নেবে দলের 700 নেতাকর্মী। আমাদের প্রায় 700 কর্মী কাজ করবেন এবং সাথে সাথে স্কেভাটার আছে, লোবোর্ড আছে, সবগুলি ড্রাম ট্রাক আছে, সবগুলি মিলে আমাদের নেতাকর্মীরা এই কাজে সম্পৃক্ত হয়েছে। খাল খনন কার্যক্রমের উদ্বোধন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, খালগুলো ঘিরে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে, তাই কোনো সুফল মেলেনি। অনেকগুলো খাল কিন্তু ভরে গেছে, অনেকগুলো খাল দখল হয়েছে, আংশিক দখল হয়ে গেছে। এগুলো মুক্ত করে সত্যিকার অর্থে সরকারের যে খালগুলো ছিল এগুলোকে আমরা ফিরিয়ে আনতে হবে। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নগরের মেয়র ডাক্তার সাদাত হোসেন। সিডিএর প্রকল্পের বাইরে থাকা 21টি খাল ও 1600 কিলোমিটার নালা খননে সরকারের কাছে 398 কোটি টাকা চাওয়া হয়েছে বলেও জানান তিনি। আমরা বাইরের বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন ধরনের ফান্ডিং কোম্পানির সাথে কথা বলছি যে যাতে করে 21টা খাল আমরা পার্মানেন্টলি সলিউশন করতে পারি, সংস্কার করতে পারি, তাতে করে আমরা পার্মানেন্ট একটা সলিউশন আমরা ইনশাল্লাহ দিতে পারবো বলে আমরা আশা করছি এবং সেই লক্ষ্য নিয়ে আমি ইনশাল্লাহ কাজ করে যাচ্ছি। খাল খনন ঘিরে নগরের রাজনৈতিক দলগুলোর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে নগরবাসীও। এসব কর্মসূচির মধ্য দিয়ে নগরের মৃতপ্রায় খালনালা যাতে প্রাণ পায় এমন প্রত্যাশা তাদের। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম। পেহেলগাম হামলায় পাল্টাপাল্টি দোষারোপে ভারত পাকিস্তান উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে। পাকিস্তানি গণমাধ্যমে হামলার সঙ্গে জড়িত এমন অভিযোগের পর এবার এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত লস্কর ই তৈয়বার পাশাপাশি গোয়েন্দা সংস্থা ISI-কে দায়ী করেছে নয়াদিল্লি। দুদেশেরই সামরিক মহড়ার প্রস্তুতি নেয়ার কাশ্মীর ইস্যুতে আঞ্চলিক সংঘাত উস্কে দেয়া থেকে বিরত থাকতে আবারও উভয়ের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত জানাচ্ছেন নুজহাত কামাল। দিনরাত এক করে সীমান্তে কড়া প্রহরা ভারতীয় সেনাদের। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা এলাকার কুপওয়ারা, পুলওয়ামা, সোপোরে, অনন্তনাগ, বারামুল্লা, পুঞ্চ, নওশেরা, সুন্দরবেনি ও আখনুর সেক্টরে শুক্রবার ভোরেও গুলি বিনিময় অব্যাহত ছিল পাকিস্তানি সেনাদের সঙ্গে। জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 পর্যটক নিহতের ঘটনায় উত্তাপ কমছেই না দক্ষিণ এশিয়ার চিরবৈরী দুই প্রতিবেশীর। হামলার জন্য তাৎক্ষণিকভাবে পাকিস্তানের ওপর দায় চাপালেও এখনও প্রমাণ সরবরাহ করতে পারেনি ভারত সরকার, অভিযোগ ইসলামাবাদের। ভারতীয় সংবাদ মাধ্যম NDTVর খবর, হামলার পর থেকে 2800-র বেশি মানুষকে জিজ্ঞাসাবাদ করেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা NIA। আরও অনুসন্ধানের জন্য হেফাজতে রয়েছে 150-র বেশি মানুষ। NIA-র প্রাথমিক প্রতিবেদনে 22 এপ্রিলের হামলায় পাকিস্তানি সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা ISI ও নিষিদ্ধ সংগঠন লস্কর ই তৈয়বার সম্পৃক্ততার কথা বলা হয়েছে। ব্যাপক ফরেনসিক ও ইলেকট্রনিক তথ্য সংগ্রহের কথা জানিয়েছে NIA। ঘটনাস্থল থেকে জব্দকৃত 40টির বেশি কার্তুজ পাঠানো হয়েছে ব্যালিস্টিক ও রাসায়নিক বিশ্লেষণের জন্য। এত কিছুর পরও হামলার 10 দিন পেরিয়ে এখনও ধরাছোঁয়ার বাইরে হামলাকারীরা, বিষয়টি নিয়ে ক্ষোভ ছড়িয়েছে ভারতের রাজনীতিতে। দেশ কি इंच इंच भूमि पर से आतंकवाद को मूल समेत उखाड़ने का हमारा संकल्प है और वो सिद्ध होकर रहेगा। I think this is the right time for the internationally as a whole and UN Secretary General to play a part. দক্ষিণ এশিয়ার দুই চিরবৈরী প্রতিবেশী ও পরাশক্তির মধ্যে উত্তেজনার পারদ যত চড়ছে, ততই সীমান্তে সক্রিয়তা বাড়ছে দুই দেশের সেনাবাহিনীর। পাঞ্জাবের ঝিলাম শহরের কাছে তিল্লা ফিল্ড ফায়ারিং রেঞ্জে পাকিস্তানি সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনিরের উপস্থিতিতে চলে সামরিক মহড়া।
এর আগে মহারাষ্ট্র ও গুজরাটের আরব সাগর উপকূলে মহড়ার ঘোষণা দেয় ভারতীয় নৌবাহিনী। এরই মধ্যে গুজরাটের হাজিরা বন্দরে ভিড়েছে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার INS সুরাট। এ অবস্থায় দুদেশকে আঞ্চলিক যুদ্ধে জড়ানো থেকে বিরত থাকার আহ্বান মার্কিন ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্সের। Our hope here is that India responds to this terrorist attack in a way that doesn't lead to a broader regional conflict. And we hope, frankly, that Pakistan, to the extent that they're responsible, cooperates with India to make sure that the terrorists, sometimes operating in their territory, are hunted down and dealt with. চীনের আধিপত্য খর্বে দেশটির প্রতিবেশী ভারত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র। আবার আফগানিস্তান থেকে 2021 সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর থেকে বন্ধু দেশ হিসেবে গুরুত্ব কমলেও যুক্তরাষ্ট্রের মিত্রের তালিকায় বহাল আছে পাকিস্তানও। তাই সাম্প্রতিক সন্ত্রাসী হামলার ঘটনায় দুদেশকে শান্তিপূর্ণ সমঝোতায় পৌঁছাতে বারবার আহ্বান জানাচ্ছে ওয়াশিংটন। মুসলিম অধ্যুষিত কাশ্মীরকে নিজেদের বলে দাবি করে হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারত এবং ইসলামিক রাষ্ট্র পাকিস্তান। দুই দেশই উপত্যকার আংশিক নিয়ন্ত্রণ করছে এবং পূর্ণ নিয়ন্ত্রণের দাবিতে জড়িয়েছে একাধিক যুদ্ধে। নুজহাত কামাল, এখন বিশ্ব। মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের দিল্লি। প্রাণ গেছে 3 শিশু ও 1 নারী সহ কমপক্ষে 4 জনের। জারি করা হয়েছে সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা রেড অ্যালার্ট। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিলম্বিত 200-র বেশি ফ্লাইট। বেঙ্গালুরু ও পুনে থেকে দিল্লিগামী বিমান ঘুরিয়ে দেওয়া হয়েছে জয়পুর ও আহমেদাবাদে। বিঘ্ন ঘটছে রেল আর সড়ক যোগাযোগেও। তুমুল বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দেওয়ায় অনেক এলাকায় তীব্র যানজটে দুর্ভোগের মুখে লাখো মানুষ। দমকা বাতাস আর তীব্র ধূলিঝড় নিয়ে বৃহস্পতিবার বিকেলে শুরু হয় মুষলধারে বৃষ্টি। শুক্রবারও রাজধানী জুড়ে জারি করা হয়েছে সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা রেড অ্যালার্ট। সোমবার পর্যন্ত আগামী 3 দিনের জন্য সতর্কতা কমিয়ে ইয়েলো অ্যালার্ট দেয়া হলেও আবহাওয়া চরম ভাবাপন্নই থাকবে বলে সতর্ক করেছে ভারতীয় আবহাওয়া বিভাগ। গোড়ালির ইনজুরিতে আপাতত অস্ত্রোপচারের প্রয়োজন নেই জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের। ইংল্যান্ডে 3 জন চিকিৎসকের পরামর্শের পর এবার এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী জানান, গেল 29 ও 30 এপ্রিল ইংল্যান্ডে 2 চিকিৎসকের সঙ্গে দেখা করেন তাসকিন। বৃহস্পতিবার তাকে নেওয়া হয় আরও 1 জন চিকিৎসকের কাছে। পরীক্ষা নিরীক্ষা শেষে 3 চিকিৎসকই জানিয়েছেন আপাতত করাতে হবে না অস্ত্রোপচার। রিহাব করলেই খেলতে পারবেন অভিজ্ঞ এই ডানহাতি পেসার। আগামী 5 মে ইংল্যান্ড থেকে ঢাকায় ফিরবেন তাসকিন আহমেদ। শেষ করছি এখন দুপুর। তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ডিসেম্বর থেকে জানুয়ারি ভোটের ভালো সময় বলছেন রাজনীতিবিদ এবং বিশ্লেষকরা। মৌলিক সংস্কার হলে সম্ভব মত সংস্কার প্রক্রিয়ায় যুক্তদের। আগামী সোমবার দেশে ফিরবেন খালেদা জিয়া, জানালো বিএনপি। নির্বাচনের দাবিকে অপরাধ হিসেবে দেখা হচ্ছে, অভিযোগ তারেক রহমানের। আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণের রায় আগেই হয়ে গেছে, দ্রুত নিষিদ্ধ করতে হবে। এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাহিদ ইসলাম। 3টায় এনসিপির বিক্ষোভ। আগামী অর্থায়নে গুজবের চ্যালেঞ্জে সরকার, নির্বাচন ঘিরে বাড়ার শঙ্কা প্রেস উইংয়ের, জানালেন সেলফ সেন্সরশিপে 3 সাংবাদিকের চাকরিচ্যুত। পেহেলগাম হামলায় পাল্টাপাল্টি দোষারোপ, জড়িত অভিযোগের পর এবার আইএসআইকে দোষারোপ নয়াদিল্লির। সামরিক মহড়া ঘিরে উত্তেজনা। এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখুন youtube.com/এখন.tv।